জ্যাক মাস্টারসন, বিড়বিড় করে বলল সে। এটা এই লোকের কাছে কিভাবে এলো? মৃত লোকটার পিস্তল পরীক্ষা করে দেখল ওটা 45, কিন্তু সে জানে জ্যাক 44 ব্যবহার করত। ওই কার্তুজ উইনচেস্টারেও ব্যবহার করা যায়। সন্দিগ্ধভাবে মাথা নাড়ল ইরফান। ব্যাপারটা ওর ঠিক পছন্দ হচ্ছে না। ঘোড়ার পিঠে উঠে স্কল ক্যানিয়নের উদ্দেশ্যে রওনা হলো। অল্পক্ষণের মধ্যেই ওটা চিনতে পারল। সরু আর অগভীর একটা গালস দ্রুত ঢালু হয়ে ওটা নিচে নেমে গেছে। দুপাশের পাথুরে দেয়াল ছোট ছোট আগাছায় ভরা। এক নজর দেখায় ওর জন্যে যথেষ্ট হলো। ঘোড়ার মুখ ঘুরিয়ে সে ফিরতি পথ ধরল। সন্ধ্যায় নিজের কামরায় নিভিতে বসে লরিকে দিনের সব ঘটনা খুলে বলল ফোরম্যান। কেবল কে যে ওকে হত্যা করার চেষ্টা করেছিল সেটা চেপে গেল। লরির মন্তব্যটা কাউবয় সুলভ হলো। সে বলল, শুনেছি বোকারা নাকি লাকি হয়। কথাটা খুবই খাঁটি, নইলে বহু আগেই তোমাকে ডানা পড়তে হতো। পাল্টা জবাব দিল ইরফান। তোমাকে খোলা জায়গায় পেয়ে দুবার গুলি করেও লাগাতে পারল না বলে চলল সানসেট। অবশ্য দ্বিতীয় গুলি করার সময় তুমি পুরোদমে ছুটছিলে। অবশ্যই ফুল তোলার জন্যও দাঁড়াইনি আমি, হেসে জবাব দিল সে। ওখানে গুপ্ত হত্যার শিকার হওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। তাহলে তুমি বলছো স্টিভ আর মাস্টারসন মরতে চেয়েছিল? লরি খোঁচা দিয়ে প্রশ্ন করল। মাস্টারসন আবার এসে হাজির হতে পারে, নিজের মত প্রকাশ করল ফোরম্যান, যদিও ওর স্বরে তেমন প্রত্যয় নেই। তুমি ওই বুশ ওয়াকারকে চিনতে পেরেছিলে? হ্যাঁ, মেক্সিকান মারিও, জবাব দিল সে। তুমি নিশ্চয় ওকে ওখানেই ফেলে এসেছ, বলল লরি। না, ওকে আমি গাছে ঝুলিয়ে দিয়ে এসেছি, যেভাবে তোমার বাবাকে ওরা ফেলে গেছিল। ওই গাছে আমি দুটো আঁচড়ের দাগও কেটে এসেছি। ওটা নিয়ে ওরা একটু চিন্তায় পড়বে। ফোরবির বিরুদ্ধে ভালো প্রতিশোধ, বলল যুবক। তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জেমস। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। ওই বেটা আমাকে মারার জন্যে গুলি ছুটছিল, মনে করিয়ে দিল সে। এই আউটফিটের কি খবর? আমার ধারণা কেবল একজন ছাড়া বাকি আর সবাই ভালো। যে লোকটা সম্প্রতি লাইন ক্যাম্প থেকে ফিরেছে সে বার্টের লোক। ওকে আমি আগেও দেখেছি। ওর নাম গেভার। ইরফান মাথা ঝাঁকালো। আগামীকাল তুমি কতজনকে সাথে নিচ্ছ? আমি সহ 6 জন, জানালো ইরফান। ছোট একটা গরুর দল তাড়িয়ে নিতে এই কয়জনই যথেষ্ট হওয়া উচিত। কালকে খুব ভোরেই রওনা হতে হবে জানিয়ে লরিকে ঘুমাতে পাঠিয়ে দিল সে। বার্ট লোকটা সারে হারামজাদা। আমার বিশ্বাস ওর হাতে কোনো বিশেষ তুরুপের তাস আছে, বলে বেরিয়ে গেল লরি। ভোর হওয়ার সাথেই গরু নিয়ে বেরিয়ে পড়ল ওরা। ইরফান ওদের নির্দেশ দিল গরুগুলোকে দাবড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওদের নিজস্ব গতিতেই চলতে দেয়া হবে। হয়তো এক্সটি রাঞ্চের কাছাকাছি পৌঁছে ওদের দ্রুত চলার দরকার হতে পারে। মাইলের পর মাইল অতিক্রম করে চলেছে ওরা। অর্ধেক পথ পার হওয়া পর্যন্ত কিছুই ঘটল না। স্কাল ক্যানিয়ন থেকে 2 মাইল দূরে একটু বিশ্রাম আর খাওয়ার জন্য ওদের থামালো ইরফান। অল্প কিছু খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু করার সময়ে ফোরম্যানই লিড দিল। কিন্তু কিছু দূর এগিয়ে টেইল আড়াআড়ি একটা গিরিখাতে মন নিল। গেভার বাম দিক থেকে তাড়াতাড়ি ঘোড়া ছুটিয়ে ওর পাশে চলে এলো। বস, এটা এক্সটি রাঞ্চে যাওয়ার পথ নয়, চেঁচিয়ে উঠল সে। এখানে যাওয়ার পথ সোজা স্কাল ক্যানিয়নের ভিতর দিয়ে।
আমি তা জানি, কিন্তু আমার ধারণা এটা বেশি নিরাপদ, ফোরম্যান জবাব দিল। সে এটাও লক্ষ্য করল যে গেভার তার চতুর চোখ দুটো চট করে নামিয়ে নিল। ভালো, এটা তোমার মত হতে পারে, কিন্তু এই পথে গরু নিয়ে যাওয়া খুব কঠিন হবে, বেজার চেহারায় বলল সে। তুমি ভাবছো স্কাল ক্যানিয়ন দিয়ে যাওয়াটাই সহজ হতো না? উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করল ইরফান। লোকটা বিড়বিড় করে মন্তব্য করল, এই টেইলটা খোলা আর নিচু। পরের কয়েক মাইল পথে ওর বক্তব্যই ঠিক প্রমাণিত হলো। অনেক ঝোপঝাড় আর বাধা কাটিয়ে ওদের এগোতে হচ্ছে। বেশ খারাপ পথ পেরিয়ে শেষে ওরা একটা খোলা ঘেঁষো জমিতে এসে পৌঁছালো। হঠাৎ পরপর দুটো গুলির শব্দে পিছন ফিরে ইরফান দেখল গেভার বোকার মতো ওর ধুমায়িত পিস্তলের দিকে চেয়ে আছে। রেগে ঘোড়া ছুটিয়ে ওর কাছে এগিয়ে গেল ইরফান। বিষয়টা কি? প্রশ্ন করল সে। গরুগুলোকে কি স্টাপিড করাবার চেষ্টা করছো তুমি? পিস্তলটা পথ চলায় অসুবিধা ঘটাচ্ছিল, তাই ওটা বের করে পরীক্ষা করতে গিয়ে কিভাবে যে গুলি ছুটে গেল তা আমি নিজেও বলতে পারবো না, ব্যাখ্যা করল কাউবয়। ফোরম্যানকে এই ব্যাখ্যাতেই সন্তুষ্ট থাকতে হলো, কিন্তু সে নিশ্চিত যে ইচ্ছা করেই কাজটা করেছে গেভার। লোকটা কি দস্যু দলের সাথে জড়িত? সেটার সম্ভাবনাই বেশি। লোকটার উপর কড়া নজর রাখল সে, এবং সাথে সাথেই লক্ষ্য করল ওর ঘোড়াটা খোঁড়াচ্ছে। ঘোড়াটা খোঁড়া হয়ে গেছে। আমি তোমাদের পিছন পিছন পরে আসছি, বিষণ্ণ মুখে বলল রাইডার। ইরফানের মুখ দিয়ে একটা গালি বেরিয়ে আসার উপক্রম হয়েছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে কঠিন স্বরে বলল, না, তুমি আমাদের সাথেই যাবে। ঘোড়ার হাঁটুর ভাঁজ থেকে তোমার বুলেটের মাথাটা সরিয়ে নিলেই ঘোড়াটার খোঁড়ানো বন্ধ হয়ে যাবে। আমি মোটেও সিধে নও, সেটা আমি জানি, বলে উঠল ফোরম্যান। কাজ সেরে রাঞ্চে ফেরার পর তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু আপাতত তোমাকে গরুর সাথেই থাকতে হবে। আবার সে তার চোখ নামিয়ে নিল। 3 মাইল ঘুরে তারা টেইলে ফিরে এলো। আমি মিছেই হয়তো বেশি সাবধানতা অবলম্বন করেছিলাম, কিন্তু তোমরা সবাই মিলে আমার সাথে সহযোগিতা করেছো, সেজন্যে ধন্যবাদ। এসটিতে পৌঁছানোর পরে সে তার লোকজনকে ঘোড়া পথ নেয়ার আসল কারণ খুলে বলল। বাকি পথে ওদের আর কোনো ঝামেলা পোহাতে হলো না। এক্সটি রাঞ্চের টিম একজন মোটাসোটা মাঝবয়সী লোক। সে নিজেই খালি করালের সামনে ওদের স্বাগত জানালো। গরুগুনে করালে ঢোকানোর পর ইরফানকে টিম আর রাঞ্চ হাউসে নিয়ে গেল। যাওয়ার আগে সে তার 2জন কাউহ্যান্ডকে বাকি আর সবার দেখাশোনা করার নির্দেশ দিয়ে গেল। তোমাদের খাওয়া শেষ হলে তোমরা রাঞ্চে ফিরে যেও, আমি পরে আসছি, বলল ফোরম্যান। তারপর লরিকে বলল, তোমরা যখন যাওয়ার জন্যে তৈরি হবে আমাকে খবর দিও। খাওয়া শেষ হলে ওরা 2জন বৈঠকখানায় এসে বসল লেনদেনের কাজটা সারতে। টাকা গুনে নেওয়া মাত্র শেষ হয়েছে। এই সময়ে লরি এসে বলল, তোমার লোকজন সবাই যাওয়ার জন্যে তৈরি, কিন্তু আমি থাকছি। টাকা পয়সা নিয়ে এই এলাকায় তোমার একা যাওয়া ঠিক হবে না। আমি যেমন আদেশ দিয়েছি সেভাবেই কাজ হবে, জবাব দিল ইরফান। আমাকে যখন দেখাশোনার দরকার হবে তখন আমি নিজেই তোমাকে জানাবো। গেভার কোন সময়ে গেছে? লরি অবাক হয়ে প্রশ্ন করল। তোমাকে কে বলল? যদি আন্দাজ করে থাকো তাহলে বলতেই হবে, ভালো আজ করেছো তুমি। প্রায় আধ ঘন্টা আগে এক ফাঁকে সটকে পড়েছে সে। এরপর আর ওকে আমরা দেখিনি। লরিকে এক পাশে সরিয়ে নিয়ে গরু বিক্রির টাকার বান্ডিলটা ওর হাতে তুলে দিয়ে ফোরম্যান বলল, এটা দেখাশোনার ভার তোমার উপর দিলাম, সাবধানে সামলে রেখো। টাকাটা পকেটে ভরে রাখলো যুবক। তারপর শান্ত স্বরে বলল, জেমস, তুমি এতটা বড়
একটা বড় ঝুঁকি নিচ্ছ। মানুষের জীবনটাই ঝুঁকিতে ভরা, হালকা সুরে বলল সে। যাও, এবার তুমি ওদের সাথেই রওনা হয়ে যাও, কিন্তু সাবধান, এই টাকা সম্বন্ধে কারো কাছেই মুখ খোলা চলবে না। ঘণ্টাখানেক পরে টেইল ধরল ইরফান, কিন্তু এবার ঘুরে না গিয়ে সোজা স্কাল ক্যানিয়নের ভিতর দিয়েই এগোলো। টিমের সাথে কথা বলার পর ওর মনটা এখন অনেক হালকা ঠেকছে। এই এলাকায় বার্টের যতটা আধিপত্য আছে বলে ধারণা করেছিল সে, টিমের সাথে কথা বলে বুঝেছে সে যে আসলে সেটা ঠিক নয়। যদিও এক্সটি রান্সের মালিককে পুরোপুরি বিশ্বাস করা যায় বলেই সে অনুভব করেছে, তবু মারিওকে হত্যা করা বা জ্যাকের রাইফেল পাওয়ার কথা সে টিমকে জানায়নি। একটা ঝুঁকিপূর্ণ খেলায় নেমেছে সে, তাই প্রতিটা পদক্ষেপই ওকে হিসেব করে ফেলতে হচ্ছে। পরে অবশ্য তার মনে হয়েছে আরও খোলাখুলি আলাপ করাই হয়তো ভালো ছিল। যেন কোনো তাড়াই নেই এমন ভাব দেখিয়ে সে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। প্রায় অন্ধকার হয়ে আসছে। এই সময়ে ক্যানিয়নের সব থেকে সরু এলাকায় পৌঁছল সে। হঠাৎ একটা বড় পাথরের আড়াল থেকে দুটো ছায়ামূর্তি নড়ে উঠল। হেরে গলায় একটা আদেশ এলো, হাত তুলে দাঁড়াও। পোস্ত। তারপর ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়াও। অন্ধকার জায়গায় তীক্ষ্ণ নজরে চেয়ে সে দেখল কালো মুখোশ পরা দুটো লোক ওর দিকেই পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। সে হাত তুলে পাদানি থেকে পা ছাড়িয়ে নিয়ে নিচে নেমে পড়ল। ওদের একজন সঙ্গে সঙ্গে এক পা এগিয়ে এসে বলল, মাল বের করো। তার মানে? জিজ্ঞেস করলো ইরফান। এক্সটির টিম নিশ্চয় তোমাকে গরু বিক্রির টাকা দিয়েছে, লোকটা জবাব দিল। লেজিএমের ফোরম্যান হো হো করে হেসে উঠল। ওটা আমার কাছে নেই বন্ধু, শান্ত স্বরে বলল সে। আমার এক কর্মচারীর হাতে টাকা পাঠিয়ে দিয়েছি আমি। তোমরা হয়তো ওদের যেতে দেখেছ। দূর, বেটা মিথ্যে কথা বলছে। ওকে সার্চ করে দেখো গিল। তোমার কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? ক্ষেপে উঠল গিল। আমি বলেছি ওর তল্লাশি নাও, তার মানে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি বলে উঠল অন্যজন। আবার হেসে উঠল ইরফান। চালাক লোক, ব্যঙ্গ করল বন্দি। তোমাকে কে বলেছে যে আমার কাছে ওই টাকা আছে, গেভার? লোকটা রাগে দাঁত কিরমির করে একটা গালি দিয়ে পিস্তল খাপে ভরে এগিয়ে এসে ওকে ভালো করে ছাস করে দেখল। এই পুরো সময়টা তার সঙ্গী পিস্তল তাক করে বন্দিকে কাভার করে থাকলো। টাকা না পেয়ে ওকে ছেড়ে সে এবার ঘোড়ার স্যাডল ব্যাগ খুঁজেও কিছুই পেল না। ওটা এখানেও নেই, বিরক্তির সাথে বলল লোকটা। সেটা তোমাকে আমি আগেই বলেছিলাম মিস্টার। হয়তো সত্যবাদী লোকের সাথে তোমার চলাফেরা নেই। রাগে উন্মাত্ত হয়ে লোকটা তার পিস্তল বের করে ইরফানের মুখে ঠেসে ধরল। ওই রকম আর একটা মন্তব্য করলে তোমার মাথা চুর করে ছাতু করে দেব আমি। কিন্তু এখানেই সে ভুলটা করল। চার্জ চালাবার সময়ে যে তার কোনোই খুব ধীরে ওদের অজান্তেই কিছুটা নিচে নামিয়েছে, এটা ওদের কেউই খেয়াল করেনি। এবার বাম হাতের ঝটকায় সে ওর পিস্তলের নলটার মুখ একটু দূরে সরিয়ে একই সাথে ডান হাতে প্রচণ্ড একটা ঘুষি বসালো লোকটার সোলার প্লেক্সাসের উপর। ওই নার্ভ অবশকারী আঘাতে লোকটা দুভাজ হয়ে গেল। তার সঙ্গী একটা গুলি করে মিস করল। ততক্ষণে ইরফান নিজের পিস্তল বের করে তাকে গেঁথে ফেলল। দ্বিতীয় গুলি করার সুযোগ লোকটা আর পেল না। দস্যুরা কী ঘটছে কিছু বুঝে ওঠার আগেই এক লাফে ঘোড়ার পিঠে উঠে ক্যানিয়ন ধরে দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে অদৃশ্য হলো ইরফান। সেই সন্ধ্যায় লরি যখন ওকে টাকা ফেরত দিতে এলো, তখন ইরফান ব্যাখ্যা করল, বুঝলে লরি, গ্রেভার স্কাল ক্যানিয়ন দিয়ে আমাদের নিয়ে যাওয়ার অতি মাত্রায় আগ্রহ দেখানোই আমাকে সন্দিগ্ধ করে তোলে। এরপর ওর পিস্তল ঘটনাক্রমে পরপর দুবার অসাবধানে ফুটতে শুনে আমার সন্দেহ হলো ওটা একটা সংকেত। তারপর ওর ঘোড়া খোঁড়া হলো, যেন পিছিয়ে পড়ে ওর সাথীদের সে খবর দিতে পারে।
তখন আমি নিশ্চিত হলাম, বুঝলাম আমি একা ফিরব শুনলে সে ফাঁকি দিয়ে বন্ধুদের খবর দিতে আগেই রওনা হবে। গরুগুলো কেড়ে নিতে না পেরে বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা নিশ্চয় করবে। ওরা ভাবতেই পারেনি কাউবয়দের কাউকে বিশ্বাস করে আমি টাকা দিতে পারি, তাই ওরা তোমাদের যেতে দেখেও বাধা দেয়নি। ঠিক আমার প্ল্যান অনুযায়ী সব কিছু ঘটেছে। ফোরম্যান আর কাউকেই ওর এই অ্যাডভেঞ্চারের কোনো কথা জানায়নি, কিন্তু কেউ নিশ্চয় কথা বলেছে, কারণ আউটফিটের সবাই ঘটনাটা জেনে গেছে। তবে এতে ফোরম্যান হিসেবে ওর যোগ্যতায় কোনো ঘাটতি পড়েনি। পরদিন সকালে ইরফান দেখল গেভার মিস মাস্টারসনের সাথে কথা বলছে। গত রাতে তোমার কি হয়েছিল গেভার? প্রশ্ন করল সে। আমি সবার আগে রওনা হয়েছিলাম কারণ আমার ভয় ছিল যে ঘোড়াটা হয়তো আবার খোঁড়া হয়ে যেতে পারে। ঠিক তাই ঘটল। এই কারণেই আমি আর গতকাল রাতে ফিরতে পারিনি। আমার কামরায় এসে তোমার পাওনা টাকা বুঝে নাও। ইরফান এমন সুরে কথাটা বলল, ওর কথা যে সে বিশ্বাস করেনি তা স্পষ্ট বোঝা গেল। তুমি গেভারকে কেন বরখাস্ত করছো? তীক্ষ্ণ স্বরে জানতে চাইল ফিল। ওর ঘোড়া খোঁড়া হয়ে গেলে সে কি করবে? ওকে বিদায় করে দেয়া হচ্ছে কারণ এমন কয়েকটা কাজ করেছে টেইলে যে আর সবার কাছে তার মুখ দেখাতেও এখন লজ্জা পাবে। কি ঠিক বলিনি গেভার? ওর প্রশ্নে মুখ কাচুমাচু করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে শেষে সে নিষ্ঠুর সুরে বলল, যেখানে আমি সবার অপ্রিয় সেখানে আমিও থাকতে চাই না। তোমার যেমন ইচ্ছে, সমর্থন করল ইরফান। তবে তুমি লেজিয়াম থেকে দূরে থেকো, নইলে তোমাকে স্থায়ীভাবেই এখানে থাকতে হতে পারে, মাটির তলায়। এক ঝলক আর চোখে ইরফানকে দেখে মেয়েটা বাড়ির ভিতর সোজা নিজের কামরায় ঢুকে দরজা বন্ধ করে দিল। ওর মনে হচ্ছে সারা দুনিয়ায় যেন কোনো বন্ধু নেই। 7 বারবির মালিক তার চেয়ারে বসে একটা চুরুট ধরিয়ে বিস্তৃতার সাথে চারপাশের পরিবেশ এক নজর তাকিয়ে দেখল। কামরাটা মূলত পুরুষের একটা ঘর। এলোমেলো আসবাব, নগ্ন মেঝের চারপাশেই ঘোড়ার জিন, রাইফেল, দড়ি ইত্যাদি অগোছালভাবে পড়ে আছে। এর চেয়ে লেজিয়ামের পরিবেশ অনেক সুন্দর, কিন্তু সংসার গুছানোর প্রতি বার্টের মোটেও মনোযোগ নেই। বিয়ের পর সে লেজিয়ামেই থাকবে, কিন্তু এখন তার কাছে সেই সুযোগ সুদূর পরাহত বলে মনে হচ্ছে। যে কাজটা সে খুব সহজে হবে বলে মনে করেছিল, সেটাই জেমসের চালাকিতে পুরো পণ্ডু হয়ে গেল। তাছাড়া জ্যাকের হঠাৎ অদৃশ্য হওয়াও নতুন জটিলতার সৃষ্টি করেছে। ডোভারের আবির্ভাবে ওর গভীর চিন্তায় ছেদ পড়ল। ওই একটা লোকেরই অবাধে রান্স হাউজে প্রবেশ করার অধিকার আছে। বেজার চেহারার চোখা লোকটা কম কথা বললেও সে তার খুদের চোখে বার্টকে এক নজর দেখেই ওর মুড বুঝে নিল। হ্যাটটা টেবিলের উপর ছুঁড়ে রেখে একটা চেয়ার টেনে বসল সে। এত দুশ্চিন্তা কিসের বার্ট? পরে আবার যোগ করল, আমি সেদিন মাস্টারসনের মেয়েকে ডেজার্ট এজে দেখলাম। সে এমারির সাথে দেখা করতে গেছিল। তার বাবার কাগজপত্র ঘেঁটে দেখতে গিয়ে সে জেনেছিল তাকে ওই রকম নির্দেশই দেয়া হয়েছে, ব্যাখ্যা করল রানসার। বুড়ো গাধাটা জাজ এমারিকেই ওর অভিভাবক করে গেছে। এখন মেয়েটার তার অনুমতি ছাড়া কোনো কিছুই করার উপায় নেই। শীষ দিয়ে উঠল ডোবার। এতে করে তোমাদের বিয়ের ব্যাপারটা বেশ পিছিয়ে গেল। কিন্তু মেয়েটা যদি ওর কথা না শোনে, তাহলে রান্সটা সে হারাবে, রাগের সাথে বলল বার্ট। চতুর্বুড়ো কয়টি, মন্তব্য করল গানম্যান। মেয়েটা যদিও অত্যন্ত সুন্দরী, তবু রান্স এমের প্রেমে আটা অবস্থায় ওকে আরও সুন্দরী দেখাবে। বার্টের দুশ্চিন্তাটা যেন ডোবার কথায় প্রকাশ করল। বার্ট মাথা ঝাঁকিয়ে তার সমর্থন জানালো। জ্যাকের কোনো খবর পেলে?
প্রশ্ন করল রানচার। না, ওর কোনো খবরই নেই। খোঁজ নিয়ে কেবল এটুকু জেনেছি যে এমারি তোমাকে মোটেও পছন্দ করে না, জানালো সে। ওটা কি নতুন কোনো খবর হলো? রেগে উঠল বার্ট। তুমি আবার কাউকে জানতে দাওনি তো যে আমিই তোমাকে পাঠিয়েছি? দরকার পড়েনি, সে আগেই জানতো। জেমসের কথা জিজ্ঞেস করতেই সে বলল, বাড়ির কাছে খোদ জেমসের কাছ থেকেই আমি ওর সব খবর জানতে পারি। একটা বাও করে হাসতে হাসতে বেরিয়ে গেল। সমাজদারের মতো মাথা ঝাঁকালো বার্ট। কয়েকবারই তার ওই জাজের সাথে আলাপ হয়েছে। ওই হাসি তার পরিচিত। জেমস গ্রিন ডেজার্ট এজে তেমন পরিচিত নয়, তবে কয়েকবার সে জাজের সাথে দেখা করতে এসেছে। কিন্তু সে যে কোথাকার লোক তা ওরা কেউ বলতে পারল না। বলে চলল ওর গানম্যান। তোমার মনে আছে ফ্যালান একজন স্ট্রেঞ্জারের হাতে মারা পড়েছিল? সেই স্ট্রেঞ্জারই হচ্ছে জেমস। ও, এতে কারো কিছু বলার ছিল না, কারণ ওকে ফ্যালানকে সমানের ও বেশি সুযোগ দেয়া হয়েছিল। তাছাড়া মৃত ব্যক্তি ওখানে জনপ্রিয় ছিল না। ওই মৃত্যুতে কেবল ওর পাওনাদারই দুঃখিত হয়েছিল। অর্থাৎ তুমি কি বোঝাতে চাইছো? প্রশ্ন করল বার্ট, কিন্তু ডোবার তার নিজস্ব ভঙ্গিতেই তার পুরো কথা শেষ করল। কেউ যেন ফেরার পথে আমি হার্বি বোল্টনের বাড়ির পাশ দিয়ে সেই পুরনো টেইল ধরেই আসছিলাম, বলে চলল সে। ওই বড় কটনউড গাছে দেখলাম আবার ফল ধরেছে। ওই একই ডাল থেকে একটা লাশ ঝুলছে। লাশটাকে নামিয়ে দেখলাম লোকটা মারিও। গলায় গুলি করে লাশটাকে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই গাছে আঁকা হার্বির 4B ব্র্যান্ডের মাঝে দিয়ে লম্বা দুটো দাগও সদ্য কাটা হয়েছে। অদ্ভুত ব্যাপার, তাই না? ঘটনা শুনে উত্তেজিত হয়ে বার্ট একটা গালি দিল। এখন ফ্যালান আর ওই মেক্সিকান মারিও দুজনই আমাদের সাথে হার্বিকে ওই গাছে ঝুলানোর কাজে জড়িত ছিল। বাকি রইলাম আমরা 5 জন, তুমি, আমি, হেন্ডন, বুল আর গেভার। এখন এরপরে খাসটা আমাদের মধ্যে কার জন্যে কাটা হবে তাই ভাবছি আমি। রুক্ষভাবে হেসে উঠল রানচার। এসব হিসেব করে তুমি কি সাহস হারিয়ে আজে বাজে দুঃস্বপ্ন দেখা শুরু করেছো নাকি ডোভার? ঠাট্টা করল বার্ট। ওটা 10 বছর আগের ঘটনা। এতদিনে আমাদের না কেউ যে মারা পড়ব এটাই তো স্বাভাবিক। ওই গিজার, মেক্সিকানদের অবজ্ঞা করে আমেরিকানরা গিজার বলে সম্বোধন করে, তবে এর জবাবে ওরা আমেরিকানদের গ্রিঙ্গো বলে ডাকে। ওই গ্রিজার মারিও যে মোটেও জনপ্রিয় ছিল না একথা সবাই জানে, তবে এটা স্বীকার করতেই হবে যে লোকটা ওকে মেরেছে সে মারিওকে ঝুলাবার জন্যে ওই গাছটাই কেন বেছে নিল সেটা সত্যিই মনে কৌতূহল জাগায়। এখন শোনো, ওটা নিয়ে পরে ভাবা যাবে। আরও জরুরি একটা বিষয় নিয়ে আমাদের ভাবা দরকার। আমি শুনলাম জেমস তার গরু এক্সরিতে পৌঁছে দিয়ে নিরাপদেই টাকা নিয়ে ফিরে গেছে। এসব হিসেব করে তুমি কি সাহস হারিয়ে আজে বাজে দুঃস্বপ্ন দেখা শুরু করেছো নাকি ডোভার? ঠাট্টা করল বার্ট। ওটা 10 বছর আগের ঘটনা। এতদিনে আমাদের কেউ না কেউ মারা পড়ব, এটাই তো স্বাভাবিক। এই গিজার মারিও যে মোটেও জনপ্রিয় ছিল না একথা সবাই জানে, তবে এটা স্বীকার করতেই হবে যে লোকটা ওকে মেরেছে সে মারিওকে ঝোলাবার জন্যে ওই গাছটাই কেন বেছে নিল সেটা সত্যিই মনে কৌতূহল জাগায়। এখন শোনো, ওটা নিয়ে পরে ভাবা যাবে। আরও জরুরি একটা বিষয় নিয়ে আমাদের ভাবা দরকার।
আমি শুনলাম জেমস তার গরু এক্সটিতে পৌঁছে দিয়ে নিরাপদেই টাকা নিয়ে ফিরে গেছে। তাছাড়া সে লেজি এমেও শক্ত হয়ে জমে বসেছে। এই মুহূর্তে তার হাতে রান্স চালাবার মতো টাকাও আছে। এখন আমরা কি করতে পারি? ডোবার কিছুক্ষণ সাপের মতো অপলক চোখে দেয়ালের দিকে চেয়ে নির্বিকারভাবে বসে থাকলো। ওর চেহারা দেখে কেউ বুঝবে না যে সে ঠান্ডা মাথায় কাউকে খুন করবার কথা ভাবছে। যখন সে কথা বলল তখনও তার স্বরে তেমন কোনো আভাস পাওয়া গেল না। সেদিকে কাজে লাগাও। পিস্তলে লোকটা ওস্তাদ। তাছাড়া ওকে হোপের কেউ চেনে না। এতে আমাদের কোনো হাত আছে তা কেউ বলতে পারবে না। লোকটার হাত ঠিকই চালু, কিন্তু সে সামনাসামনি মোকাবেলায় জেমসকে হারাতে পারবে বলে মনে হয় না, মন্তব্য করল বার্ট। সামনাসামনি লড়ার কথা কে বলেছে? সেটি ওকে ঠিকই শেষ করতে পারবে, এবং শহরে আমাদের যেমন দখল আছে তাতে আমরা সহজেই ওর নিরাপদে ফেরার ব্যবস্থা করতে পারব। ওর প্রস্তাবটা ভেবে দেখছে বার্ট। ওর চেহারায় একটা নৃশংস ভাব ফুটে উঠেছে। সিদ্ধান্ত নিতে বেশি দেরি করল না সে। মনে হচ্ছে তোমার কথাই ঠিক, বলল বার্ট। আমি এর ব্যবস্থা করছি। তাছাড়া জ্যাকের নিখোঁজ হওয়ার ব্যাপারে জেমসই দায়ী। এমন একটা ইঙ্গিত দেয়াতেও কোনো ক্ষতি নেই। ওকে মেরে ফেলাটাই আমাদের জন্যে সব দিক থেকে ভালো হবে, মন্তব্য করল ডোভার। ও এখানে একজন স্ট্রেঞ্জার, তাই সে মারা পড়লে কেউ ওকে নিয়ে মাথা ঘামাবে না। আমি বলছি, লোকটা আমাদের দুজনের জন্যই একটা অভিশাপ। লোকটা শকুনের খাবারে পরিণত হলে আমি অনেক স্বস্তি পাব। টেইলের পথে কোনো একটা খাজে ফেলে দিলে কেউ আর ওকে খুঁজে পাবে না। এই ব্যাপারে কোনো রকম বিচার বসানো হোক তা আমি মোটেও চাই না, বলল রানসার। শেষ বিকেলে এগিন শহরে পৌঁছে ইরফান আর লরি হোপ ব্যাংকের সামনে ঘোড়া থামালো। ফোরম্যান 2000-এর মতো ডলার বয়ে বেড়ানোর দায়িত্বটা এড়াতে চাইছে। ব্যাংকের স্টাফ বলতে কেবল ম্যানেজার আর একজন ক্লার্ক। মিস্টার রাস্টন পূবের মানুষ, তাই চেষ্টা করেও সে এখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি। ক্লার্ক একটা কাজে বাইরে যাওয়ায় সে নিজেই ওদের অভ্যর্থনা করতে এগিয়ে এলো। লোকটা বেটে আর মোটা, চকচকে টাক আর গোল রিমের চশমা দেখে ওর দিনকাল বিশেষ ভালো যাচ্ছে না বলে মনে হয় না। টাকা জমা দেয়া শেষ করে ইরফান শহর সম্পর্কে আলাপ শুরু করলো। সঙ্গে সঙ্গে ব্যাংকার নিজের অবস্থান ব্যক্ত করল। মিস্টার গ্রিন, ব্যবসায়ী হিসেবে আমি নিয়ম করে নিয়েছি, কোনো স্থানীয় বিরোধে আমি পক্ষ নিই না, বলল সে। এই ব্যাংক যে কোনো সম্মানিত ব্যক্তিকেই সমান চোখে দেখে, এই নীতিটাই আমরা মেনে চলি। বুক ফুলিয়ে কথাটা বলে সে অত্যন্ত আনন্দ পেল। লরি বেশ কষ্ট করে তার হাসি চাপল। এই ধরনের কথা সে বইয়ে বলেই মনে করে। ইরফান ওর কথার জবাবে কি বলে শোনার জন্য সে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, কিন্তু ওকে খুব নিরাশ হতে হলো। আমার ধারণা তোমার কথাই ঠিক স্যার, জবাব দিল সে। বাইরে বেরিয়ে একটা গালি দিল সে। বোঝা মুশকিল লোকটা কি করতে পারে। যদি কথাটা ওই মোটা লোকটার উদ্দেশ্যে বলে তবে তুমি ভুল বলেছ, ফোরম্যান বলল। সে যে প্রতিবারই নিরাপদ পথে চলবে এতে কোনো সন্দেহ নেই। লরি আর কথা না বাড়িয়ে ইরফানের পিছন পিছন ফেন্টনের সেলুনে গিয়ে ঢুকলো। সেলুনটা পুরোই খালি, কিন্তু বারের পিছন থেকে মালিক আন্তরিক হাসি দিয়ে ওদের অভ্যর্থনা জানালো। আমি আবার তোমার দেখা পেয়ে সত্যিই খুশি হলাম, বলে সে হাত বাড়িয়ে পিছনের সেলফ থেকে একটা বোতল বের করলো। আমি নিজেও এই ব্র্যান্ডের মদ খাই, আশা করি তোমারও স্বাদটা ভালো লাগবে। লেজিএমে তোমার দিন কেমন চলছে? প্রশ্নের জবাব দেওয়ার আগে গ্লাসে চুমুক দিয়ে চেখে দেখে সে জানালো মদটা সত্যিই ভালো, বেশ ভালোই কাটছে।
অন্তত এখন পর্যন্ত বড় কোনো ঝামেলা হয়নি, জানালো সে। খুশি হয়ে নিজের উরুতে একটা চাপ্পড় মেরে আনন্দ প্রকাশ করলো ফেন্টন। আমি তোমার মতো একটা লোকের অপেক্ষাতেই দিন গুনছিলাম। এই শহরে তোমার মতো একজন লোকেরই খুব দরকার, বলল সে। তোমার মতো একজন লোকেরই খুব দরকার, বলল সে। একজন লোক 20 জনের বিরুদ্ধে জিততে পারবে না, চোখে কৌতুক নিয়ে বলল ইরফান। ঠিক আছে, কথাটা আমি বলেছি এবং ফিরিয়েও নিচ্ছি না, দাঁত বের করে হেসে বলল সে। কিন্তু উপযুক্ত একটা লোকের পিছনে যদি ভালো কিছু লোক থাকে তবে 20 জন কেন, 40 জন লোককেও হারানো সম্ভব, বুঝলে? নিশ্চয়, ওকে সমর্থন করলো ইরফান। এক্সটি রানসের টিম কি ওদের একজন হতে পারে? অবশ্যই। ওর মতো সৎ লোক আজকাল কমই দেখা যায়। তাছাড়া তার কিছু ভালো বন্ধু বান্ধবও আছে। ওর সাথে তোমার কথা হয়েছে? আরে, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তোমার গরুর পাল নিয়ে নিরাপদে এক্সটিতে পৌঁছে দিয়েছিলে। তুমি তা পারবে তা মনে করে হোপে সবাই $1 $3 দেয়ার বাজি ধরেছিল। খবরটা নীরবেই হজম করলো ইরফান। কালো মুখোশ দলের কেউ কেউ যারা প্রায়ই শহরে আসে, তারা কি আগে থেকেই জানতো যে ডাকাত দল গরু ছিনিয়ে নেয়ার চেষ্টা করবে, নাকি এটা নিছক বাজি ধরার একটা সুযোগ পেয়েই ঝুঁকি নেয়া? একটা ব্যাপার এতে পরিষ্কার বোঝা যাচ্ছে, কেউ লেজি এমে কি ঘটছে তার উপর কড়া নজর রাখছে। চোরার কাছে যে ডাকাতদের দলটা রয়েছে তাদের কেউ ঘাটাতে চায় না বলে মনে হচ্ছে, কথার ছলে বলল ইরফান। হোপের কাউকে ওরা কখনো উত্ত্যক্ত করেনি। তাছাড়া এই শহরের শেরিফ কখনো কাজের খোঁজে নিজের চোখ খারাপ করতে নারাজ, জবাব দিল সেলুন মালিক। আমাকে ভালো মানুষ খুঁজে দেওয়ার ভার তোমাকেই দিলাম, বলে ফেন্টন বার ছেড়ে বেরিয়ে এলো ফোরম্যান। তোমার যখনই প্রয়োজন তখনই ওদের তুমি যুদ্ধের জন্য তৈরি পাবে, আশ্বাস দিল ফেন্টন। রাস্তায় বেরিয়ে রাঞ্চের রসদের জন্যে পাশের দোকানেই ঢুকলো ইরফান। শুকনো পাতলা আইরিশ মালিক চোখ পিটপিট করে ওদের দেখল। হ্যাঁ, এই দোকান থেকে মিস্টার মাস্টারসন সবসময় মাল কিনত। ইরফানের একটা প্রশ্নের জবাবে জানালো সে, কিন্তু তোমার কাছে কোনো মাল বিক্রি করতে আমাকে নিষেধ করা হয়েছে। তাহলে আমাকে বাধ্য হয়ে রবার্টসনের দোকানেই যেতে হবে, রাগের স্বরে বলল ফোরম্যান। হেসে উঠল দোকানি। ওখানে গিয়েও তোমার কোনো লাভ হবে না, লোকটার সব কিছুর মালিক হচ্ছে বার্ট। ওকেও নিশ্চয় একই নির্দেশ দিয়েছে বার্ট। তাহলে ডেজার্ট এজের ব্যবসায়ীরাই আমার ব্যবসা পাবে, সে জবাব দিল। আরে শান্ত হও, হেসে বলল আইরিশম্যান। আমাকে ওরা আদেশ দিয়েছে বটে, কিন্তু সেটা মানা না মানা আমার উপর। পাশের বারের ফেন্টন আমার বন্ধু, আর বার্টের থেকে এই প্রথম আমি এই ধরনের কোনো নির্দেশ পেলাম। ওর আদেশ আমি মানি না। এখন বলো তোমার কি প্রয়োজন। দরকারি জিনিসের লিস্ট দিয়ে পরদিন মাল নেয়ার জন্যে লোক আর গাড়ি পাঠাবে জানিয়ে বিদায় নিল ইরফান। এই শহরবাসীদের আমি যতটা পোষা মনে করেছিলাম, এখন দেখছি সেটা ঠিক নয়। এখানেও কিছু মানুষের মেরুদণ্ড আছে। না, এখানে কিছু শক্ত মানুষ আছে, স্বীকার করল লরি। গুন্ডাদের আস্তানা কাম এগিন সেলুনটা এই ছোট শহরের তুলনায় অনেক বড় আর বিলাসী। বার এবং ড্যান্স হল দুটোই বড় বড় গিল্টি করা আয়না বসিয়ে সুসজ্জিত করা হয়েছে। আসবাবপত্র বেশ উন্নত মানের। লম্বা বারে হরেক রকম মদের সমাবেশ রয়েছে। সদর দরজার বিপরীতেই বার। মাঝের অংশে বেশ কিছু টেবিল আর চেয়ার বসানো হয়েছে। ইরফান যখন একা ভিতরে ঢুকলো তখন চেয়ারগুলো বেশিরভাগই দখল হয়ে গেছে। ধীর পায়ে এগিয়ে বারে দাঁড়িয়ে সে একটা ড্রিঙ্কের অর্ডার দিল।
অলসভাবে গিলাসে একটা চুমুক দিয়ে লোকগুলোর দিকে নজর দিল সে। বুঝল তার ওখানে উপস্থিতিতে বিভিন্ন মন্তব্যের ফিসফিসানি চলছে ওদের মধ্যে। কেউ কেউ আর চোখে ওর দিকে তাকাচ্ছে। কেবল একটা লালচে মুখের কাউহ্যান যে ঠিক তার পরপরই বারে ঢুকেছে, তারই যেন ওর প্রতি কোনো আগ্রহ নেই। লোকটা বারের অন্য মাথায় দাঁড়িয়ে মদের গিলাসটাকে দু হাতে জড়িয়ে এমন আদর করছে যেন বহুদিন পরে সে তার হারানো প্রেমিকাকে খুঁজে পেয়েছে। অথচ তার চেহারা দেখে মনে হয় না বেশিক্ষণ ওদের ছাড়াছাড়ি হয়েছে। বারের অন্য মাথায় পাগলা মার্টি আর ডোবার বার্টের সাথে কথা বলছিল। কিন্তু প্রায় সাথে সাথেই মার্টি বিদায় নিল। হঠাৎ ইরফানের মাথায় চিন্তা এলো, ফেন্টনের ভালো লোক এখানে কজন উপস্থিত আছে সে নিজেও জানে না। তার মাথায় বার্টের প্রধান আস্থানায় এভাবে হানা দেওয়ার ইচ্ছা কেন জাগলো। এতে শুধু ওকে উপেক্ষাই দেখানো হলো না, এটা নাটকের চূড়ান্ত উত্তেজনাময় একটা দৃশ্যও বটে। তেমন উল্লেখযোগ্য কিছু ঘটবে বলে আশা করছে না ও, কিন্তু ওর ধারণা জরুরি কিছু তথ্য হয়তো এখানে পাওয়া যেতে পারে। তুমুল বাকবিতণ্ডার পর লরি এখানে ঢুকতে অস্বীকার করেছিল। ওকে চুপি চুপি দরজা দিয়ে ঢুকতে দেখে নিজের মনেই একটু হাসল ইরফান। যেসব লোক তাদের সারাটা জীবন বিপদের ঝুঁকি মাথায় নিয়ে কাটিয়েছে, সহজাত প্রবৃত্তি আসন্ন বিপদ সম্পর্কে তাদের আগেই সাবধান করে দেয়। সেলুনে ঢোকার পর বেশিক্ষণ কাটেনি, এরই মধ্যে ইরফান টের পেল একটা কিছু ঘটতে যাচ্ছে। মার্টির চট করে ওভাবে সরে পড়া সবাই কাপুরুষতার লক্ষণ বলেই মনে করবে। তাই নেহাত জরুরি কোনো ব্যাপার না হলে সে নিজের সম্মান ক্ষুণ্ণ করে সটকে পড়ত না। বারে হেলান দিয়ে তর্করত দুজন বারবি লোকের উপর নজর রাখল ইরফান। কোনো ঝামেলা এলে ওদিক থেকেই আসবে। কিন্তু বার্ট আর ডোভারের উপর নজর রাখতে গিয়ে সে নতুন একজন খদ্দেরের সেলুনে ঢোকা খেয়াল করল না। লোকটা আর কোনো দিক খেয়াল না করে সোজা এগিয়ে লেজিএমের ফোরম্যান থেকে মাত্র 2 গজ দূরে পিছনে এসে দাঁড়ালো। নতুন লোকটা লক্ষ্য করার অযোগ্য মোটেও নয়। চওড়া আর পুষ্ট হওয়ায় ওকে যতটা নয় তার চেয়ে খাটো দেখায়। পরনে রেঞ্জে কাজ করার পোশাক, কিন্তু দুপাশে উরুর সাথে ফিতে দিয়ে বাঁধা দুটো পিস্তল ঝুলছে। ডান হাতের লম্বা আঙুলগুলো রোদে পুড়ে বাদামি হয়েছে। ইরফান লক্ষ্য না করলেও লরি ওকে তীক্ষ্ণ চোখে খুঁটিয়ে দেখছে। লোকটাকে আমি আগেও কোথায় যেন দেখেছি ভাবছে লরি। ও যে একজন খুনি পিস্তলবাজ তাতে কোনো সন্দেহ নেই। ও ডান হাতে কখনো গ্লোভস পরে না, এটা ওর হাতের রং দেখলেই বোঝা যায়। কিন্তু লোকটা এখানে কি করছে? লোকটার ভারী চেহারা, চৌকো চোয়াল, নোংরা হলুদ চামড়া, নিচের দিকে নামানো গোঁফ আর সাদাটে ঠান্ডা চোখ, এসব দেখে স্পষ্ট বোঝা যায় সে এক কথায় নিষ্ঠুর একটা মানুষ। লরি বারে গিয়ে একটা চুরুট কিনে ধরিয়ে ঘুরে দাঁড়িয়ে বারে উপস্থিত সবার উপর একবার চোখ বুলালো। লোকটা কার পিছনে লাগতে এসেছে আমি বাজি ধরে বলতে পারি এখানে শীঘ্রই একটা কিছু ঘটবে, ভাবল সে। এই সময় শেরিফকে ঢুকতে দেখে আবার ভাবল হয়তো শেরিফ এসে পড়ায় লোকটার ঝামেলা করতে সাহস পাবে না। শেরিফের পিছনে মার্টিও বারে ঢুকে সোজা বারবির দুজনের দিকে এগিয়ে ওদের সাথে মিলিত হলো। ব্ল্যাকবার্ট এবার বারে এসে বলল, ফ্রেড, আমাদের জন্য ড্রিঙ্ক ঢেলে দাও। ওদের জন্যে জায়গায় ছেড়ে দিতে ইরফানকে বাধ্য হয়ে কিছুটা সরতে হলো। এতে যার উপস্থিতি সম্পর্কে সে সচেতন ছিল না তার কাছাকাছি পৌঁছে গেল ইরফান। এরপরেই একটা গিলাস ভাঙার শব্দ শোনা গেল। ড্যাম ইউ আনারি কাউ পাঞ্চার, আমার পা মারিয়ে দেওয়ার জন্যে তোমাকে আমি উচিত শিক্ষা দেব। ওর পিছন থেকে কেউ রুক্ষস্বরে বলে উঠল এবং একই সাথে একটা শক্ত গোল কিছুর স্পর্শ অনুভব করে সে তার শিরদাঁড়ার উপর একটু
উঠলেই তোমাকে আমি দুটুকরো করে ফেলব, হুমকি দিল লোকটা। আড়ষ্ট হলো ইরফান। শক্ত গোলাকার জিনিসটা যে কি তা জানে ও, এবং লোকটার কর্কশ স্বর শুনে সে এটাও টের পেয়েছে যে ওকে নিছক ভয় দেখাবার জন্য কথাটা বলা হয়নি। একটু নড়লেই ওর মরণ অনিবার্য। বার্টের উপর ওর চোখ পড়ল, দেখল লোকটার চোখ আনন্দে আর কৌতুকে উজ্জ্বল হয়ে উঠেছে। পুরো কামরাটা এখন একটা নীরব উত্তেজনায় ভরা। তাস ফেটা আর বাজি ধরাও এখন বন্ধ। খবরদার, আরেকটা স্বর শোনা গেল। আমি 3 গোনার আগে পিস্তল ফেলে না দিলে তুমিই মরবে। 1, 2। লোকটার কাঁধের উপর দিয়ে আর চোখে এক নজর চেয়ে দেখল বক্তা একজন তরুণ কাউবয়। সেই কথাটা বলেছে। নেশা ছুটে গেল তার, কারণ তরুণ হলেও কাউবয়ের নীল চোখ দুটো কঠিন ইস্পাতের মতো কঠিন আর ঠান্ডা। আর ঠোঁটের চুরুটটা চেহারায় এমন একটা ভাব এনেছে যাতে ওকে বয়সের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ বলে মনে হচ্ছে। লোকটার পিস্তল শব্দ তুলে মেঝের উপর পড়ল। ঠিক আছে জেমস, ওর বিষদাঁত আমি তুলে দিয়েছি, বাকিটা এখন তুমি সামলাও। লরির পিস্তলের তাক অবিচল রয়েছে। বিদ্যুৎ গতিতে ঘুরে হুমকি প্রদানকারীর বাম চোয়ালে দেহের সব শক্তি নিয়োগ করে একটা প্রচণ্ড ঘুষি বসালো ইরফান। ওই জোরালো ঘুষি খেয়ে লোকটা মাটি ছেড়ে শূন্যে উড়ে একটা জুয়ার টেবিল ভেঙে নিচে পড়ল। দুজন লোক লাফিয়ে উল্টো দিগবাজি দিয়ে চমৎকারভাবে চেয়ার ছেড়ে সরে গেল। শেরিফ টেলরের ফোলা মুখ আর ক্ষুদে চোখ দেখে বোঝাই যায় না লোকটা এমন তর্জন গর্জন করতে পারে। তোমার মতলবটা কি? হুঙ্কার দিল সে। এখানে এসে শান্তি ভঙ্গ করে সম্মানিত খদ্দেরের সাথে মারপিট করছো? আমার তো ইচ্ছে করছে। তুমি অযথা বড়াই করছো শেরিফ। আমার তো মনে হয় না তোমার এতটা সাহস আছে, পাল্টা জবাব দিল ইরফান। দর্শকের মধ্যে খিকখিক করে হাসির শব্দ উঠল, যেটা শেরিফকে আরও খেপিয়ে তুলল। অবশ্য আমি জানতাম না ওই লোকটা তোমার বন্ধু। বন্ধু না ছাই, ওকে আগে কখনো দেখিনি আমি, জবাব দিল শেরিফ। কিন্তু আমি এই শহরের আইন রক্ষক। তুমি কি তোমার কাজে একটু বেশি দেরি করে ফেললে না? ব্যঙ্গ করে বলল লেজিএম ফোরম্যান। ওই লোকটা যখন আমার পিঠে পিস্তল ঠেসে ধরেছিল তখন তুমি চোখে ঠুলি পড়েছিলে। আমি দেখেছি তুমি ইচ্ছে করে ওর পা মারিয়ে ওর ডিং ফেলে দিয়েছ। ক্ষেপে উঠে বলল শেরিফ। তোমাকে সে যদি মেরে ফেলতো তবে তোমার উচিত সাজাই হতো। দর্শকের চক্রের দিকে চেয়ে হাসল ইরফান। তোমার চোখ পরীক্ষা করিয়ে নেওয়া দরকার শেরিফ, বলল সে, নইলে ওটাই একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। তারপর ওর চেহারা থেকে হাসিটা মুছে গেল। আমি জীবনে অনেক শেরিফ আর মার্শাল দেখেছি, কিন্তু অযোগ্যতার দিক দিয়ে তুমিই সবার শীর্ষে, তীক্ষ্ণ স্বরে বলল সে। এই শহরের লোকেরা কি আর মানুষ খুঁজে পেল না যে মরুভূমি থেকে একটা বিষাক্ত ব্যাঙ ধরে এনে তার বুকেই একটা স্টার ঝুলিয়ে দিল? রাগে শেরিফের গাল দুটো আরও ফুলে উঠল, চেহারা ফ্যাকাশে হলো এবং ক্ষুদে চোখ দুটো আরও ছোট হয়ে গিয়ে তাকে এখন অনেকটা ব্যাঙের মতোই দেখাচ্ছে। তুমি আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়ে আইনকে অপমান করছো, চেঁচিয়ে উঠল টেলর। মরিয়া হয়ে সে পিস্তলের বাটে হাত রেখে শটটাকে যতটা সম্ভব বিশ্বাসযোগ্য রাখার চেষ্টা করে সে বলল, হাত তুলে দাঁড়াও, আমি তোমাকে গ্রেপ্তার করছি। সহজ ভঙ্গিতে দাঁড়িয়ে ওর মুখের উপর হাসল ইরফান। তুমি ওই কামানটা বের করার আগেই তোমাকে আমি গুলিতে ঝাঁঝরা করে ফেলতে পারি, তা জানো? উল্লসিত স্বরে বলল সে। শোনো শেরিফ, আমি তোমাকে একটা ভালো প্রস্তাব দিচ্ছি। 1 প্যাকেট নতুন তাস আনাও। আমরা দুজনেই একবার করে কাটার সুযোগ পাব। যার তাসটা বড় সেই প্রথমে গুলি করার সুযোগ পাবে। তুমি জিতলে মাত্র 2 কদম দূর থেকে গুলি ছুড়বে। ওই দূরত্ব থেকে তোমার মতো মানুষও মিস করতে পারবে না। ওটা তোমাকে সমান সমান সুযোগ দেবে। তুমি কি বলো? শেরিফের চেহারা ওই অদ্ভুত প্রস্তাবে দৃশ্যত পাণ্ডুর হলো। সে ধাপ্পা দিতে গিয়ে ধরা পড়ে গেছে। চট করে দর্শকদের উপর
তার চোখ একবার ঘুরে গেল। ওদের চেহারায় কৌতূহল ছাড়া আর কিছু দেখতে পেল না সে যদি জেমসকে গ্রেপ্তার করার জন্যে ওদের সাহায্য চায় তাহলে আরও জলদি মৃত্যু হবে তার। এটা সে গ্রিনের চোখ দেখে স্পষ্ট আঁচ করতে পারছে। কিন্তু অন্যদিকে নিছক তাস কাটার ভাগ্যের উপর তার বাঁচা মরা নির্ভর করছে। ইরফানের নির্ভীক চেহারার দিকে চেয়ে বুঝতে পারছে যে সেই হারবে। হঠাৎ তার মাথায় একটা ফাঁক ধরা পড়ল। সে বলে উঠল, তুমি ভালো করেই জানো যে এটা পড়ে থাকা অবস্থায় তোমার বিরুদ্ধে ওই শর্তে আমি আইনত লড়তে পারি না। ব্যাস স্পর্শ করে দেখালো টেলর। ওটা কি তোমার চামড়ার সাথে সেলাই করা আছে? ইরফান প্রশ্ন করল। তারপর আবার বলল, ভালো, আমি জানতাম তুমি ওই প্রস্তাবে রাজি না হয়ে নিজেকে বাঁচানোর জন্যে কোনো গর্তে ঢুকবে। কিন্তু আমি যে ভাওতা দিইনি সেটা প্রমাণ করার জন্যে আমার সত্যটা তোমার যে কোনো বন্ধুর জন্যেও জারি থাকলো। আক্রমণকারীর অচেতন দেহটার দিকে ইঙ্গিত করল ইরফান, কিন্তু ওর চোখ বার্টের উপর স্থির হয়ে আছে। বারবির মালিক কাঁধ উঁচিয়ে বলল, এই লোকটা আমার কাছে স্ট্রেঞ্জার। নিজের লড়াই আমার নিজস্ব পদ্ধতিতে আমি নিজেই লড়ি। সেটা আমিও শুনেছি, মন্তব্য করল ইরফান, কিন্তু ওর অবজ্ঞা প্রকটভাবে প্রকাশিত হলো হাসিতে। ওই লোকটার জ্ঞান ফিরে এলে ওকে জানিও আমাকে কোথায় পাওয়া যাবে। বার রক্ষককে কথাটা বলে সোজা পিছন ফিরে ঘুরে সে বাইরে বেরিয়ে এলো। শহর ছেড়ে অল্প এগিয়ে লরির জন্য অপেক্ষায় থাকলো ইরফান। ওকে বেশি দেরি করতে হলো না। কিছুক্ষণের মধ্যেই সে জোরে ঘোড়া ছুটিয়ে এসে হাজির হলো। ইরফান ওকে ধন্যবাদ জানালে সে লজ্জা পেয়ে বলল, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। আমি পুরো ব্যাপারটা লক্ষ্য করেছি। ওটা ছিল তোমাকে ফাঁদে ফেলার একটা কৌশল।